গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে প্রেমিক পুরুষ গল্পের ৩৩তম পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম। গল্পটির তোমরা যদি আগের পর্বগুলো এখনও না শুনে থাকো, তবে অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশনের প্লেলিস্ট থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে। তবে আর দেরি কিসের, হেডফোন পরে এখনই বসে পড়ো। রওনা রুফায়েত জাহিদের বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ পর্ব ৩৩। ওদের সবাইকে অবাক করে মরিয়ম মজুমদারকে ফ্লোর থেকে তুলে শক্ত হাতে থাপ্পড় দিয়ে আবার ফ্লোরে ফেলে দেয় মনোহরা মজুমদার। এগিয়ে যেতে লাগলো রোদের দিকে। তার চোখে ঘৃণা আরও বাড়তে শুরু করলো। অপর পাশে অবাক হয়ে তাকিয়ে আছে মায়া আর আদিব। ওরা বুঝতে পারছে না কি হলো, তবে মরিয়ম মজুমদার বুঝতে পেরেছে এর ফল খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে। মনোহরা মজুমদার টেবিলে থাকা সব জিনিস ফ্লোরে ছুঁড়ে মারে আর রাগান্বিত চোখে তাকিয়ে আছে রোদের দিকে। আর রাগান্বিত হয়ে বলল, যেখানে আলেহার সাথে আহাদের বিয়ে ঠিক, সেখানে ওর বিয়ে অন্য কোথাও হয় কেমনে? আর বিয়ে যদি কোথাও করাতেই হতো, তাই বলে কোনো ছেলেকে? দেশে কি মেয়ের অভাব ছিল বৌমা? মরিয়ম মজুমদার তখনও ফ্লোরে বসে আছে। উঠতে গিয়েও উঠতে পারছে না, হাতে আর পায়ে আঘাত পেয়েছে। ওইদিকে রোদ চেয়ে আছে মরিয়ম মজুমদারের দিকে। তাই সে এসে বলল, মা, আপনি আমার হাতটা ধরেন, আমি তুলে দিচ্ছি। আমি মাকে তুলে দাঁড় করালাম। মা আমার দিকে হালকা হেলে আছে। ওইদিকে মায়া আপুর শরীরটা খারাপ লাগছে, তাই আদিবকে বলল উপরে নিয়ে যেতে। তাই ওরা উপরে যাচ্ছে। আমি মাকে নিয়ে যাচ্ছি চেয়ারে বসাতে। এমন সময় মনোহরা মজুমদার আবারও চিৎকার দিয়ে বলল মাকে উদ্দেশ্য করে, কি হলো বৌমা, কোনো উত্তর দিচ্ছ না যে? মা নিজেকে কিছুটা গুছিয়ে তারপর বলল, আমার মনে হয়েছে আহাদের জন্য কোনো মেয়ে নয়, বরং রোদই পারফেক্ট জীবনসঙ্গী। বাবা, বাইরের ছেলের জন্য মেয়ে বিয়ে করালো, আর নিজের ছেলের জন্য কোথা থেকে একটা ফালতু ছেলেকে তুলে নিয়ে আসলো। মা, ও ফালতু নয়, ও যথেষ্ট ভালো ফ্যামিলির ছেলে। তাই আমার ছেলের জন্য আমি নিজে পছন্দ করে বিয়ে করিয়েছি। যেখানে আহাদের সমস্যা নেই, সেখানে আপনার সমস্যা কি? আমার সমস্যা আছে। একটা বাইরের ছেলের বংশধর এই বাড়িতে রাজত্ব করবে, অথচ এই বংশের ছেলের কোনো বংশ থাকবে না। রোদ কি কখনো পারবে মা হতে? আমি ওনার মুখে এমন একটা কথা শুনে চমকে উঠি। ওইদিকে আহাদও বাচ্চা নিয়ে কথা বলল, আর এখন উনিও। আচ্ছা, একটা মেয়ের কি শুধু বিয়েই হয় বংশবৃদ্ধি করানোর জন্য নাকি? আমি ওনার কথায় সাহস করে বললাম, মেয়ে হলেই যে শুধু বংশধর আসবে তা কিন্তু নয়। আর যদি তেমনটা হতো, আপনি এখনও নিঃসন্তান থাকতেন না। আমি জানি কথা শুনে আপনার খারাপ লাগবে, কিন্তু আপনার কথার প্রেক্ষাপটে ওই কথাটা চলে আসে। আপনি মা হতে পারেননি বলেই আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করে, কিন্তু আপনি তো মেয়ে ছিলেন। আমার কথায় উনি চুপ হয়ে যায়। আমি আবার বললাম, আপনি ওই দিন আমার বিষয়ে না জেনেই শিলাকে নিয়ে এতগুলো কথা বললেন, অথচ আমি তার কিছুই করিনি। তাহলে শিলা এভাবে চিৎকার করলো কেন? ওনার এমন প্রশ্নে শিলা উপর সিঁড়ি থেকে নেমে এসে সমস্ত ঘটনা বলল। তখন উনি শুনেও কিছু বলল না, বরং বলল, আমি তোমাদের এই বিয়ে মানি না। একটা ছেলে আরেকটা ছেলেকে কি করে বিয়ে করতে পারে? একটা ছেলে আরেকটা ছেলেকে বিয়ে করতে পারে না। কেন পারে না? যেখানে একটা ছেলে রূপে থেকেও অন্য একটা ছেলের জন্য মনের ভিতর ভালোবাসার জন্ম হয়, সেখানে কোনো মেয়েকে কি করে জায়গা দিব? আমার কথায় শিলা কিছুটা কষ্ট পায়। তার চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পারলাম সে কিছু বলতে চেয়েও বলেনি। হয়তো বুঝতে পেরেছে আমার কথার অর্থ। যদি আহাদের প্রতি ভালোবাসা থাকে, আর যদি তোদের ভালোবাসা সত্যি হয়, তাহলে কি পারবি জ্বলন্ত অগ্নিকাণ্ডে হেঁটে গিয়ে তার ভালোবাসার প্রমাণ দিতে? আমি ওনার কথায় বললাম, ভালোবাসা প্রমাণ কিংবা শর্ত দিয়ে চলে না, কিন্তু আমাদের এই ভালোবাসার বিনিময়ে যদি কারো সন্দেহ দূর হয়, তবে আমি জ্বলন্ত অগ্নিকাণ্ডে হেঁটে যাব, তবে একটা শর্তে। কি সেই শর্ত? প্রথমত, আহাদ কোনো দিনও যেন জানতে না পারে আমি জ্বলন্ত অগ্নিকাণ্ডে হেঁটে গিয়ে
তার ভালোবাসার প্রমাণ দিয়েছি। দ্বিতীয় শর্ত, আপনার কাছে যে এই বাড়ির দলিল তা মায়ের হাতে তুলে দিতে হবে, তবেই আমি রাজি। রোদের মুখে এমন কথা শুনে মনোহরা মজুমদার হাসতে লাগলো আর মনে মনে বলল, তুই বেঁচে থাকলে তো সম্পত্তির দলিল পাবি না, আহাদ জানবে। আমি কেন ওকে বলতে যাব? এখন রাজি হলে কোনো লস নেই। আমি জানি অর্ধ রাস্তা যাওয়ার আগেই তুই সেখানেই পুরো ছাই হয়ে যাবি। দাদুমণি, তুমি সত্যি সত্যি ওদের দলিল দিয়ে দিবে। আর শোনো, আহাদকে এমনিতেও বিয়ে করব না, তার মধ্যে ও রোদকে বিয়ে করেছে। ও যতই সুদর্শন হোক, ও কখনোই আমাকে ওর লাইফ পার্টনার হিসাবে জায়গা দিবে না, কারণ ওর মনে তো রয়েছে শুধুই রোদ। তার চেয়ে চলো আমরা কাগজপত্র দিয়ে চলে যাই এখান থেকে। চুপ কর, এসেই যখন গেছি ওদের আলাদা করেই যাই। হবে কি আলাদা? না হয়ে যাবে কোথায়? অতঃপর মনোহরা মজুমদার রাজি হলো, কিন্তু তাতে মা বাধা দিলেন। তিনি বললেন, রোদ, তুই আহাদকে কতটা ভালোবাসিস আর তোদের ভালোবাসাটা যে কতটা সত্য তা কেউ না জানুক, আমি জানি। আর না আমি চাই এই সম্পত্তি। তুই আর আহাদ আমার পাশে থাকলেই আমার কিচ্ছু চাই না। এই সিদ্ধান্ত ফিরিয়ে নে। না মা, ভালোবাসার পাশাপাশি এখানে আমার অস্তিত্ব জড়িয়ে, আর সেই অস্তিত্ব টিকিয়ে রাখতে যদি মৃত্যুও হয় হোক, তবুও আমি পিছুপা হব না। আমি আর মায়ের দিকে তাকালাম না, তাকালেই ওনার অশ্রুসিক্ত আমাকে দুর্বল করে দিত। কিন্তু এই মুহূর্তে আমার দুর্বল হলে চলবে না। আমি বের হয়ে গেলাম ওনার সাথে। সাথে আসছে আলেহা আর মনোহরা মজুমদার। আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ পিছনে তাকিয়ে দেখি আলেহা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে মনোহরা মজুমদারের দিকে তাক করে। আমি কিছু বুঝে ওঠার আগেই আলেহা চিৎকার করে বলল, দাঁড়া বুড়ি, তোর অনেক ড্রামা দেখেছি, আর সহ্য হচ্ছে না। এই সম্পত্তি পাওয়ার জন্য আর নাটক করতে পারবো না। আমি এখন আহির সাথে চলে যাব। আমি জানি নিউ ইয়র্কে গেলে বাবা কখনোই আহিরের সাথে আমার বিয়ে দেবে না। আর আমি এটাও জানলাম যে তুই আমার নিজের দাদি না। তাহলে এই সম্পত্তির জন্য কেন এত সময় নষ্ট করব? তোকে শেষ করলেই তো সব শেষ। যেই গুলি করতে যাবে অমনি আমি মনোহরা মজুমদারকে সরিয়ে নেই আর গুলিটা সাইড করে কেটে চলে যায়। আর এমন কাণ্ড দেখে আলেহা রাগান্বিত হয়ে বলল, কেমন মানুষ তুমি? যে মানুষটা তোমাকে এত কষ্ট দিল তাকেই বাঁচিয়ে দিলে। উনি মানুষ হিসাবে যেমনই হোক, তাই বলে আমার সামনে ওনার মৃত্যু হবে, তাও তোমার মতো একটা বিশ্বাসঘাতকের হাতে। আমি তোমার মতো এত মহান হতে পারবো না। আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, তাই বলছি দূরে সরে যাও। না, আমি সরব না। প্লিজ, তুমি এমনটা করো না। উনি মারা যাবে। মরে গেলে যাক, সরে যাও বলছি। যখন গুলিটা দিতে যাবে অমনি রোদ মনোহরা মজুমদারকে জড়িয়ে ধরে, আর ওইদিকে আলেহা বলে, দেখেছ দাদুমণি, যে মানুষটাকে তুমি এত আঘাত করেছ সে তোমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত, আর সেখানে আহাদের ভালোবাসার প্রমাণ চাইছো। আলেহার মুখে এমন কথা শুনে মনোহরা মজুমদার এবং রোদ অবাক হয়ে যায়। তাদের অবাক হওয়ার মুখ দেখে আলেহা কাছে এসে বলল, ভালোবাসার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। ভালোবাসায় ভালোবাসার সংখ্যা। ভালোবাসা মানে না জাত, ধর্ম, এমনকি লিঙ্গ বৈষম্য দেখেও হয় না। ভালোবাসা তো সচ্ছল আর সরল পানির মতো, যে যতটুকু ধারণ করতে পারে। আমি দাদুমণিকে যাকে আহির বলে পরিচয় দিয়েছিলাম সে আসলে আহির না। আহির নামের কোনো ছেলেই নেই। আমি তো ভালোবাসি শিলাকে। আলেহার কথার মাঝে শিলা ওইখানে থাকা রুম থেকে বেরিয়ে আসে। আমরা যেদিন এসেছিলাম সেই দিনই বুঝতে পেরেছিলাম রোদ আর আহাদ তার সাথে মরিয়ম মজুমদার কিছু লুকাতে চাইছে, কিন্তু সেটা কি বুঝতে পারিনি। আমরা বিভিন্ন রকম প্ল্যান করি জানার জন্য, যার জন্য আমি তোমার সাথে এমনটা করি। তোমাকে কাছ থেকে বুঝতে চাইলাম, যাতে তোমাদের সাথেও আমরা আমাদের ভালোবাসার কথাটা বলতে পারি। এতদিন বিনা দোষে কষ্ট করলেও আজ আমার কষ্ট সার্থক হলো। আমার কষ্টের মাঝে তাদের ভালোবাসা আর মনের কথা প্রকাশ করেছে। আসলে আমাদের সম্পর্কগুলোই এমন, যার গভীরতা এ সমাজ না বুঝলেও আমরা সেই ভালোবাসা নীরবেই অনুভব করে যাই। ভালোবাসা তবু সুন্দর, আর ভালোবাসলে এইটুকু কষ্ট সহ্য না করতে পারলে ভালোবাসা হয় না। ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়। ভালো না বাসলে কেউ ভালোবাসা পায় না। তার সাথে অশ্রু না ঝরলে, রক্ত না পড়লে কাছে আসা যায় না। তুমি ঠিক বলেছ রোদ, ভালোবাসতে হলে একটু আধটু কষ্ট সইতেই হয়। আমি ভেবেছিলাম তুমি হয়তো বলে দিবে, কিন্তু না,
কষ্টের মাঝেও তোমার ভালোবাসা বুঝে ওঠা অসম্ভব ছিল। তাই বলে তুমি একা কষ্ট করবে তাই আমি আর চাইনি। তাই তো জ্বলন্ত অগ্নিকাণ্ডে পা রাখতে দেয়নি। ভালোবাসা প্রমাণের জন্য যদি অগ্নিকাণ্ডে পা রেখে হাঁটতে হয় তবে আমিও হাঁটব, তুমি শুধু একা নও। মনোহরা মজুমদার চুপ করে দাঁড়িয়ে আছে। আলেহা মনোহরা মজুমদারের কাছে গিয়ে বলে, দাদুমণি, কেউ ইচ্ছে করে চায় না নিজের জীবনে এমন বিষাক্ত রেখে বাঁচতে, কিন্তু আমাদের এই অনুভূতিগুলো এই সাধারণ সমাজে বোঝে না। তাই তো লুকিয়ে লোক চোখের আড়ালে অসহায়ভাবে জীবনযাপন করতে হয়। আচ্ছা দাদু, কেউ তো ইচ্ছে করে নিজের জীবন নিজে বিসর্জন দেয় না, কিন্তু কেন এক সময় দিতে হয়? শুধু নিজেকে এই পৃথিবীর মানুষগুলো থেকে ভালো রাখার জন্য। অথচ আত্মহত্যা পাপ, আর সাথে আমাদের এই ভালোবাসা নিষিদ্ধ, যেটা আমরা সবাই জানি। এসব জানার পরও কেন আমরা ভালোবাসি, আর কেন মানুষ আত্মহত্যা করে? কখনো কি ভেবে দেখেছ? জানি না তুমি আমার সম্পর্ক মেনে নেবে কি না, আর এটাও জানি না তোমার পরবর্তী সিদ্ধান্ত কি। তবে এটা বলবো, আমাকে কোনো ছেলে বিয়ে করতে বলো না। আমি মেয়ে হলেও ভিতর থেকে একটা মেয়ের জন্য ফিলিংস আসে, কোনো ছেলের জন্য নয়। সমাজের ভয়ে অন্য একটা ছেলে জীবন নষ্ট করতে পারবো না। নষ্ট হলে আমার জীবনটাই হোক। মনোহরা মজুমদার আলেহার এমন কথা শুনে নীরবে অশ্রু বিসর্জন দেয়। তার সাথে অনুভব করল ভালোবাসার বৈষম্যহীন তার কোনো নির্দিষ্ট সূত্রপাত নেই। সে যে কাউকে নিজের আয়ত্তে লালন করতে পারে, তার সাথে দেহের কোনো যোগাযোগ নেই। মনের সাথে মনের সংযোগ হলেই তো কেবল ভালোবাসা হয়। উনি রোদকে জড়িয়ে ধরে বলে, আমি বেশি কিছু বলবো না, শুধু বলবো ভালোবাসা কি সেটা আজ বুঝতে পেরেছি। আর আমাকে ভালোবাসার অর্থ বোঝানোর জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ। তার সাথে আমি আমার ভুলের জন্য লজ্জিত। আমি খুব বাজে, তার সাথে সবাইকে কষ্ট দিয়েছি, কিন্তু আজ আমার ভিতর কোনো ভুল ধারণাও নেই। আলেহা আমাকে বোঝালো, আপন মানুষ যে সব সময় আপন হবে তেমন না, মাঝে মধ্যে পর মানুষও আপন হয়, যেমনটা একটু আগে তুই করেছিলি। তবে আমি বলবো, আমার বৌমা ঠিক কাজই করেছে। আজ আমি আর আম্মু এয়ারপোর্টে দাঁড়িয়ে। আলেহা আর শিলা তার সাথে দাদুমণি নিউ ইয়র্কে চলে যাবে, কারণ আলেহা আর শিলার বিয়ে ওইখানেই হবে। ওর বাবাও সেটা মেনে নিল। তবে দাদুমণি মায়া আপুর জন্য বেশ কিছু দামি উপহার দিয়ে গেল, তার সাথে তাদের নিয়েও মজাও করল। দাদুমণির সাথে শেষ মুহূর্তগুলো বেশ চমৎকার কেটেছে। এভাবে যে সবটা মিটে যাবে কখনো ভাবিনি। আহাদের কিছুই জানে না, আমরা কেউই তাকে কিছুই বলিনি। শুধু বলেছি শিলা আপুর বিয়ে নিয়ে ওনার আব্বু কার সাথে কথা বলেছে, তাই ওরা চলে যাচ্ছে। তারপর আহাদও কিছু জিজ্ঞেস করেনি, আর আমিও কিছু বলিনি। বললে হয়তো ভালোই হতো, কিন্তু বলিনি। তার একটা কারণ হলো, আদিব ভাই যে ওর পালিত ভাই সেটা সবার সামনে এসে যেত। সেটা শুনলে মায়া আপু কষ্ট পেত। থাকুক না কিছু জিনিস লুকিয়ে, এতে যদি আপন মানুষগুলো ভালো থাকে। 2 সপ্তাহ ধরে ভার্সিটিতে যায় না, তাই মা জোর করে আজ ভার্সিটিতে যেতে বলল। ওইদিকে পাঞ্জাবি পরে রেডি হয়ে বসে আছি। ঢাকার বাইরে আসার পর থেকেই কেমন যেন একটু চেঞ্জ লাগছে। কিছু বলতে গেলেই জড়িয়ে ধরে, আবার কিছু না বললেও জড়িয়ে ধরে। ওনার এই জড়িয়ে ধরার সমস্যাটা না হয় পরে বলবো, আগে ওনাকে ঝালমুড়ি খাওয়ার ব্যবস্থা করে দেই। ওনার ভাষ্যমতে ঝালমুড়ি আর প্রিয় মানুষের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক আছে, যেটা খাওয়ার মাঝে পরস্পরকে কাছাকাছি আসতে সাহায্য করে। কিন্তু আমি ওনার কথায় কোনো লজিক পেলাম না। কি করে কাছাকাছি হওয়া যায় সেটা তো ভেবে পাচ্ছি না। কুচি কুচি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম, কিন্তু তেল মিশ্রিত করে একসাথে মাখানো অবস্থায় চোখ দিয়ে অনবরত জল পড়ছে। 2 হাত দিয়ে যখন মরিচ স্পর্শ করেছি, তাহলে হাত দিয়ে চোখ স্পর্শ করা যাবে না। আমি চোখ মুছবার জন্য যেই সাইডে থাকা কাপড়টা নিব, অমনি আহাদ আমাকে ওনার বুকে জড়িয়ে ধরে আর কানের কাছে ফিসফিস করে বলে, বুকে টেনে নিয়েছি বলে এটা ভেবো না যে আমার পাঞ্জাবি ভিজিয়ে দিলে কিছুই বলবো না। আমি কিন্তু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বুকে টেনে নিয়েছি, আমার পাঞ্জাবি ভেজানোর জন্য নয়। আমি ওনার কথা শুনে সাথে সাথে ওনার বুক থেকে মাথা উঠিয়ে ওনার মুখের দিকে তাকালাম, আর উনি একটা ভাব নিয়ে আমার গালে ওনার ঠোঁট ছুঁয়ে দিয়ে চলে গেল। আমি অবাক হয়ে ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। কি থেকে কি হলো কিছু বুঝে ওঠার আগেই উনি চলে গেল। তবে তার সাথে এটা বুঝলাম,
উনি আমাকে জড়িয়ে ধরার জন্যই আর কিস করার জন্য এই পদ্ধতি ব্যবহার করলো। কি সাংঘাতিক মানুষ! উনি চাইলেই তো আমাকে ধুর, কি যে বলি। এমন অবস্থা ছাড়া ওনাকে আমার কাছাকাছি আসতেই দিতাম না। বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। তবে মনের ভিতর একটা অজানা ভয় কাজ করছে, আর তার সাথে সাকিবের কথা মনে হচ্ছে। সেদিন ওর বাসা থেকে আসার পর আর কোনো যোগাযোগ হয়নি, তার সাথে ভার্সিটিতেও যাওয়া হয়নি। এখন যদি প্রশ্ন করে আহাত কেন আমাকে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে আসলো, তাহলে কি হবে? লাইব্রেরিতে বসে আছি, সামনে সাকিব বসে আছে। সাকিবের কটকট অগ্নিদৃষ্টি স্পষ্ট বলছে যে কোনো মুহূর্তে সে আমাকে খুন করে ফেলতে পারে। বন্ধুরা, শুনছিলে রওনা প্রোফাইল জাহিদের বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ এর পর্ব 33। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। শীঘ্রই ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।